নমস্কার সবাইকে। আমার এই চ্যানেলে আমি প্রত্যেকটা অ্যাসপিরেন্টসকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলে অনেকদিন ধরে কোনো ভিডিও আসেনি। আমি শ্যাম সুন্দর মিশ্রা। আমি ভিডিও দমকল মুর্শিদাবাদে কাজ করতাম। রিসেন্টলি ট্রান্সফার অর্ডারে আমি ভিডিও গৈবল্লাপুর 1 ঝাড়গ্রামে এখন কাজকর্ম করছি। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট ছিল যে আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিছু ইনিশিয়েটিভস নিয়েছি। সেখানে WBCS, মিসলেনিয়াস, এসআই, কনস্টেবল, ফুড এসআই প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা অল্পভাবে যারা কোয়ালিফাইড, যারা এখানে অফিসার্সরা সবাই আমরা আছি, আর কিছু আমাদের ভালো ফ্যাকাল্টি আছেন, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। তাই আশেপাশে যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা ব্লকে আসবেন, যোগাযোগ করবেন। আমরা সুন্দরভাবে সুস্থভাবে একটা প্রোগ্রাম চালাচ্ছি যেখানে আমরা আপনাকে সাপোর্ট করব। আজকে আমরা জানি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে আমাদের সবারই প্রিয় সুভাষচন্দ্র বোসের 127th বার্থ অ্যানিভার্সারি। তো সেই বার্থ অ্যানিভার্সারিতে আমাদের একটা দায়িত্ব আছে নিশ্চয়ই যে আমরা এই বার্থ অ্যানিভার্সারিকে সেলিব্রেট করি। সেলিব্রেশনটা খুবই ভালো জিনিস একটা, কিন্তু অনেক সময় কি হয়, সেলিব্রেশন করার পরে আমরা ওই জিনিসটাকে ভুলে যাই। তার কারণ হচ্ছে কি, ওনাকে নিয়ে আমরা একটু কম পড়াশোনা করি। সেই জন্য আমাদের সকলের দায়িত্ব হচ্ছে যে ওনাকে নিয়ে অনেক বেশি পড়াশোনা করা। উনি কি লিখেছিলেন, ওনার থট প্রসেস কি ছিল, আর আজকের জীবনে আমরা ওখান থেকে কি ইন্সপিরেশনস নিতে পারি আর আমরা কি শিখতে পারি, এটা আমাদের জানার একটা দরকার আছে। তাই সুভাষচন্দ্র বোস নিয়ে যদি আমরা একটু অল্প গল্প করি যে ওনার কন্ট্রিবিউশন, আমাদের যে ফ্রিডম স্ট্রাগল ছিল, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, ডেফিনেটলি অনেক লোকজন আছে যার কন্ট্রিবিউশন আছে। যদি আমরা ইভ্যালুয়েশন করতে যাই তো সেটা হয়তো সঠিক হবে না, কেন কি আমরা সকলেই বা আমরা কেউই হয়তো কম্পিটেন্ট পারসন নয় যারা এটাকে ইভ্যালুয়েশন করতে পারবে। কিন্তু আমরা একটা জায়গা যেটা বুঝতে পারি যে যখন আমরা মহাত্মা গান্ধী থেকে শুরু করে প্রত্যেক কটা যারা আমাদের ফ্রিডম ফাইটার্সরা ছিলেন, যদি আমরা ওনাদের কন্ট্রিবিউশনসগুলো দেখি, তখন আমরা পাই যে সুভাষচন্দ্র বোস একটা ইউনিক প্লেস আছে ওনার জীবনের। যদি আমরা দেখি, ওনার জন্ম 1897 সামওয়্যার এরকম টাইমে হয়েছিল। ওনার জন্মতে পরে ওনার যে ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিটা খুব ভালো একটা ফ্যামিলি ছিল, কেন কি আমরা জানতাম সেই টাইমে ভারতে ফেমাইন থেকে শুরু করে অনেকগুলো বিষয় চলছিল। সেখানে অনেক কম ফ্যামিলি ছিল যারা খুব স্ট্রং ফ্যামিলি ছিল, ফিনান্সিয়ালি বা সোশিয়ালি অর্থনৈতিকভাবে স্ট্রং ফ্যামিলি অনেক কমই ফ্যামিলি ছিল। তো তার মধ্যে সুভাষচন্দ্র বোসের একটা ফ্যামিলি ছিল। উনি ছোটবেলা থেকে পড়াশোনাতে খুবই ভালো ছিলেন নিশ্চয়ই। তারপরে যখন ওনার গ্র্যাজুয়েশনসগুলো হয়, তারপরে ওনার ফ্যামিলি ওনাকে চায় যে উনি যেন ICS করেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস জয়েন করেন। তো সেই সময় কি হয়, উনি পাশ করেন 6 মাস পড়াশোনা করে, যেহেতু উনি এক্সট্রা কি বলবো, একটা এক্সট্রা অর্ডিনারি পার্সন ছিলেন, একটা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট ছিলেন। কেন কি ওনার র্যাঙ্ক 4 হয়েছিল। আর যখন ওনার ইন্টারভিউ হয়, ইভেন ওনার খাতা যখন চেক করা হয়, তখন যখন কয়েকজন ছিলেন এক্সামিনার ছিলেন, উনি খুব পরিষ্কারভাবে লিখেছিলেন কি এক্সামিনি ইজ বেটার দ্যান এক্সামিনার, এরকম কয়েকটা কন্টেন্ট এরকম ছিল ওনার নিয়ে কথা আছে। ইভেন হি ওয়াজ দ্য পার্সন হু হ্যাজ গট 4th র্যাঙ্ক। উনি 4th র্যাঙ্ক পেয়েছিলেন ICS পরীক্ষায়। তারপরেও আমরা দেখেছিলাম যে উনি রিজাইন করেছিলেন, কেন কি ওনার ভিতরে একটা ফিলিংস ছিল কি মাদারল্যান্ড যেটা ভারত, আমাদের মাদারল্যান্ড এখন এই মুহূর্তে কান্নাকাটি করছে, অনেক খুব খারাপ অবস্থায় আছে। আমাদের যে ব্রাদাররা যারা আছে, সিস্টাররা আছে, যাদের অবস্থা খুবই খারাপ আছে। এই সময় যদি আমি এই সিভিল সার্ভিসে কাজকর্ম করি, হয়তো আমি পরিষেবা দিতে পারবো অনেকটাই, কিন্তু যেটা উনি করতে চাইছিলেন, কেন কি ওনার একটা লার্জার পার্সপেক্টিভ ছিল কি সোসাইটিকে বা আমার দেশকে একটা ফ্রিডমের জায়গাতে নিয়ে আসতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে উনি কি করলেন, রিজাইন করলেন। রিজাইন করার পরে আমরা দেখেছি উনি কংগ্রেস জয়েন করলেন। খুব শর্ট পিরিয়ডে যদি আমরা দেখি, কংগ্রেসের যে ফরমেশন হয় 1885-তে হয়। তারপরে কংগ্রেসে যতগুলো লিডার ছিলেন ইনক্লুডিং মহাত্মা গান্ধী, সবার যে রাইজ হয় তাতে টাইম লাগে একটু। ওনাকে মিটিং মিছিল, অনেক সময় অনেক লোককে নিয়ে আলোচনা করা, অনেক জায়গায় কন্ট্রিবিউশন থাকে, তারপরে দেখি সবার একটা গ্রোথ হয়েছে। কিন্তু সুভাষচন্দ্র বোস ওয়াজ এ কাইন্ড অফ পার্সন, ওনার যদি আমরা গ্রোথ দেখি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেই খুব ফাস্ট উনি গ্রো করেছিলেন। ইভেন এতটা গ্রো করেছিলেন আর খুব অল্প সময়তে এত বেশি ফেমাস হয়েছিলেন যে উনি যাকে মহাত্মা গান্ধী ব্যাক করতেন, যাকে অ্যাজ এ প্রেসিডেন্ট, তাকে হারিয়ে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু আমরা যেটা ইতিহাসেও পড়েছি, এটা আমরা দেখেছিলাম যে ওনার একটা যে ওয়ে অফ ফ্রিডম, উনি যেভাবে ফ্রিডম চাইছিলেন, কেন কি গান্ধীর একটা প্রসেস ছিল, নন ভায়োলেন্সের প্রসেস ছিল, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট করেছিলেন গান্ধীর একটা সিস্টেম ছিল, যেভাবে উনি চাইছিলেন কি আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করব বা আমরা ইন্ডিপেন্ডেন্স পাবো। কিন্তু সুভাষচন্দ্র বোসের একটাই গল্প ছিল, উনি বলতেন সবসময় যে আমাদেরকে ফ্রিডম চাইতে কেন হবে, আমরা ফ্রিডমটা নিয়ে নেব, কারো কাছে চাইতে হবে না। এই যে ওনার ফিলসফি ছিল, সেই ফিলসফি কোথাও না কোথাও গিয়ে গান্ধীর সাথে একটু পার্থক্য ছিল।
বলে উনি চিন্তা ভাবনা রাখতেন যে আমি এভাবে এগোবো না, আমি একটু অন্যভাবে এগোবো। তো 1939-এ যখন আমরা দেখলাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন আরম্ভ হয়, তো সেই টাইম কি দেখা হলো, উনি দেখতে পারলেন খুবই ক্লিয়ারলি, উনি বুঝতে পারলেন যে জার্মান, জাপান অ্যান্ড রাশিয়া দে আর আগেনস্ট দ্য ব্রিটিশ ফোর্সেস। উনি দেখেছিলেন কি জার্মানি যেহেতু আরম্ভ করলো ওয়ারটা, আর সেখানে ডেফিনেটলি ইউএস অ্যান্ড ব্রিটিশার্স যারা ছিল তাদের আগেনস্টে ওরা করলো। আর কেন কি সেই টাইমে আমরা জানতাম যে ইউএস, ইনক্লুডিং ইউএস, ব্রিটিশ, জার্মানি আর ডিফারেন্ট ফ্রান্স, রাশিয়া, সবার পুরো ওয়ার্ল্ডে যতগুলো কান্ট্রি আছে কোনো না কোনো কান্ট্রি ওদের কলোনি ছিল, মানে ওরা ওখানে গিয়ে রাজ করতো। তো সেভাবে ব্রিটিশের অনেকগুলো কলোনি ছিল, সেখানে ওরা রাজ করতো, কন্ট্রোল করতো। তো সেই জায়গায় গিয়ে ওনার একটা চিন্তা ভাবনা হলো কি যদি আমরা জার্মানি বা রাশিয়া বা জাপানের কাছ থেকে যদি আমরা একটু সাপোর্ট পাই, তাহলে ব্রিটিশার্সরা যারা এখানে আছে তাদেরকে আমরা হয়তো অল্প একটু ফাইট করতে পারবো, আর ওদেরকে হয়তো আমরা একটু সরাতে পারবো, সেই চিন্তা ভাবনা ওনার ছিল। তো সেই প্রসেসে উনি কি করলেন, 1939-এর পরে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 স্টার্ট হয়, তারপরে উনি কি করলেন, ভায়া একটা পাঠানের রূপ একটা ফর্ম করে উনি ভায়া আফগানিস্তান উনি রাশিয়া চলে যান। রাশিয়ায় গিয়ে উনি চেষ্টা করলেন যে রাশিয়ার সাপোর্ট নেওয়ার জন্য, বাট সে টাইম রাশিয়া খুব অ্যাক্টিভলি হয়তো ওয়ার্ল্ড ওয়ারে সেভাবে ইনভলভ ছিল না, বা ব্রিটিশের আগেনস্টে ওরা যেতে চাইছিল না বলে রাশিয়া সেভাবে ওনাকে সে টাইম সাপোর্ট করেনি। তারপরে উনি রাশিয়া থেকে বেরিয়ে উনি চলে গেছিলেন, জার্মানি চলে গেছিলেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইম যখন ওনার দেখা হয়েছিল অ্যাডলফ হিটলারের সাথে। কেন কি আমরা জানি ওয়ার্ল্ড ওয়ার 2 যখন আমরা পড়ি, Hitler is the person who started the war and ultimately at the end of the time যখন USA অ্যাটাক করে জাপানকে, তখন ওয়ার্ল্ড ওয়ার 2টা আমাদের শেষ হয়েছিল, কিন্তু হিটলার একটা খুব বড় একটা রোল প্লে করেছিল। তো যখন উনি হিটলারের সাথে যোগাযোগ করেন, আর তখন উনি দেখেন যে হিটলারও সেভাবে খুব একটা হেল্প করতে পারছে না। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম উনি চিন্তা ভাবনা করলেন যে না, তাহলে আমাকে বেরিয়ে আসতে হবে, আমাকে জাপানের দিকে আসতে হবে। যখন উনি জাপানে আসেন, আর জাপান যেহেতু জার্মানি আর রাশিয়ার সাথে কাজ করতো, জাপানের একটা চিন্তা ভাবনা ছিল যে ভারতে অ্যাটাক করার একটা ওদের চিন্তা ভাবনা ছিল। তো সে টাইমে আমরা দেখেছিলাম কি সিঙ্গাপুরে একটা ওয়ার হয়েছিল, সেখানে জাপানিজ আর্মির সাথে আমাদের যে ব্রিটিশ আর্মি তাদের ফাইট হয়েছিল। কিন্তু ব্রিটিশ আর্মিতে যে আর্মিগুলো ছিল তারা 64,000 নাম্বারসে ছিল, কিন্তু সেখানে 42,000 যারা আর্মি ছিল তারা আমাদের প্রিজনার্স, ইন্ডিয়ান প্রিজনার্স ছিল, যাদেরকে ব্রিটিশরা ভারত থেকে পাঠিয়েছিল সিঙ্গাপুরে। সেই ইন্ডিয়ান প্রিজনার্সরাই কিন্তু আর্মি হিসাবে কাজ করছিল ফর ব্রিটিশার্স। তাহলে সেখানে যখন ওয়ার হয় তখন আমরা দেখেছিলাম কি জার্মানি, জাপানের যে ফোর্স ছিল সেই ফোর্সটা অনলি 10,000 হ্যান্ডফুল পিপল ছিল। আর এখান থেকে আমাদের যে সিঙ্গাপুরে যে আমাদের ব্রিটিশ ফোর্স ছিল সেটা অ্যাপ্রক্সিমেটলি 64,000 ব্রিটিশ ফোর্স ছিল, কিন্তু সেই ফোর্সের মধ্যে মোটামুটি অ্যারাউন্ড 42,000 আমাদের ইন্ডিয়ান প্রিজনার্স ছিল, হু ওয়ার অ্যাক্টিং অ্যাজ দ্য ওয়ারিয়ার্স ফর দ্য ব্রিটিশার্স, সেভাবে কাজ করছিল। তো যখন উনি এই ঘটনাটা দেখেন যে জাপানিজ 10,000 ফোর্স আমাদের 64,000 ফোর্সকে ওখানে হারিয়ে দেয়, তখন উনি বুঝতে পারলেন যে হ্যাঁ, এটাতে একটা ভালো জায়গা আছে যেখান থেকে আমরা কিছু না কিছু করতে পারি। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম উনি কি করলেন, উনি জাপানের সাথে কথা বললেন, ভালো করে কথা বলার পরে সেখানে আমরা দেখলাম একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফার্স্ট টাইম ফরমেশন হয়। এটা নিয়ে অনেক লোকের মনে ডাউট আছে, প্রশ্ন আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে ফরমেশন করেছিল। অনেক সময় আমরা ভুল করে হয়তো সুভাষচন্দ্র বোসের নামগুলো বলে দিই, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা ফর্ম করা হয়েছিল সেটা মোহন সিং বলে একজন ছিলেন, ওনার ইনিশিয়েটিভে এটা ফরমেশন করা হয়েছিল। কেন কি জাপান ভাবছিল যে আমি যদি অ্যাটাক করতে যাই তো আমার তো হ্যান্ডফুল পিপল আছে, তাদেরকে নিয়ে অ্যাটাক করা থেকে বেশি ভালো আছে যদি ভারতে আমরা ব্রিটিশার্সদের উপরে অ্যাটাক করতে চাই, তাহলে আমরা এই যে ফোর্স সিঙ্গাপুরে যারা প্রিজনার্স তারা আছে তাদেরকে নিয়ে আমরা ওখানে অ্যাটাক করব। তার জন্য উনি মোহন সিংকে দায়িত্ব দিলেন, অ্যান্ড মোহন সিং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফরমেশন করেন। তারপরে যখন প্রসেস চালু হয় তখন কিন্তু যারা ফোর্সরা ছিল, যারা প্রিজনার্স ফোর্সরা ছিল, যারা সিঙ্গাপুরে ছিল ব্রিটিশার্স হয়ে কাজকর্ম করতো, ওরা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বুঝতে পেরেছিল কি আগে আমাদেরকে ব্রিটিশার্সরা ইউজ করছিল আর এখন আমাকে হয়তো জাপানিজরা ইউজ করবে, কেন কি জাপানিজরা হয়তো ইন্ডিয়াতে অ্যাটাক করতে চাইছে। তো সেই জায়গা থেকে একটা জিনিস খুবই ক্লিয়ারলি আমরা বুঝতে পারছিলাম, ওরা বুঝতে পারছিল, সেটা হচ্ছে ওরা বুঝতে পারছিল যে এটা টোটালি পাওয়ার স্ট্রাগল, আর কেউ সবাই মিলে আমাদেরকে ব্যবহার করতে চাইছে। আগে আমাদেরকে জাপানিজরা ব্যবহার করেছে, ব্রিটিশরা ব্যবহার করেছে, এখন জাপানিজরা ব্যবহার করবে। তাই ওই যে 42,000 যে ট্রুপস ছিল, যে ফোর্স ছিল, যারা ইন্ডিয়ান প্রিজনার্স, তারা কিন্তু একদম হাল ছেড়ে দিয়েছিল, ওরা একদম রেডি ছিল না ফাইট করার জন্য। সেখানেই এন্ট্রি হয় সুভাষচন্দ্র বোসের।
উনি সেই ফোর্সদের সাথে কিছুদিন ছিলেন, ওদেরকে মোটিভেট করেছেন, ওদেরকে স্পিচ দিয়েছেন, স্পিচ দিয়ে ওদেরকে জানিয়েছেন যে মাদারল্যান্ড ইন্ডিয়া যে আছে তারা চাইছে যে ওনার ছেলেরা এসে ওনাকে একটু ফ্রিডম করানো যাক, সেভাবে চিন্তাভাবনা নিয়ে ওনাদেরকে মোটিভেট করা, ওদের সাথে সময় কাটানো। সেই সমস্ত কাজ করার পরে দেখা গেছে যে সুভাষচন্দ্র বোস যখন ওদেরকে অনেক মোটিভেট করেন, তারপরে গিয়ে ওই যে আমাদের ইন্ডিয়ান প্রিজনার্সরা ছিলেন তারা রেডি হলো, তারা মোটিভেট হলো কি হ্যাঁ আমরা গিয়ে ফাইট করব। আর সেখানে উনি তিনটে ক্যাপ্টেন ফর্মেশন করলেন। শাহজাহান ছিলেন আমাদের, তারপরে একজন ছিলেন ঢিল্লান ছিলেন, আর একজন ছিলেন, ওই তিনজনকে কমান্ডার্সকে রেডি করলেন, ওদেরকে মোটিভেট করলেন, ওদেরকে ট্রেন করলেন। আর ট্রেন করার পরে সিঙ্গাপুর থেকে বেরিয়ে ভায়া মায়ানমার, ওখান থেকে বেরিয়ে ইম্ফাল হয়ে কোহিমাতে ঢোকা হলো। আর ঢুকে তারপরে আমাদের ব্রিটিশার্সদের উপরে ওখানে অ্যাটাক করা হলো। এবার যেটা জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মূলত যে একদিকে আমাদের যে ইন্ডিয়ান প্রিজনার্সরা যারা সিঙ্গাপুরে ছিল ওরা ফাইট করছে, ওরাও ইন্ডিয়ান, অ্যান্ড অ্যাজ এ ব্রিটিশ ফোর্স যারা ভারতে আছে তারাও তো আমাদের ইন্ডিয়ানসরই আছে, ওরা দুজনই ফাইট করছে। সেই টাইমের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে যে ভারতে সে টাইম যে ব্রিটিশার্স যারা ইন্ডিয়ান, যারা ব্রিটিশ অরিজিন যারা সোলজার্সরা ছিল তারা কিন্তু অফিসার্স র্যাঙ্কে ছিল, তাদের সংখ্যা হয়তো হার্ডলি 40,000 অড নাম্বারস হবে। কিন্তু যারা ইন্ডিয়ানস, যারা ব্যাক এন্ডে, যারা ফিল্ডে যারা কাজ করছে বা যারা লড়াই করতে যাচ্ছে, তারা বেসিক্যালি অনেক হিউজ নাম্বারসে ছিলেন, তারা 25 lakhs ছিলেন। তাহলে সুভাষচন্দ্র বোসের মাথায় একটাই চলছিল কি যদি এই 25,000 সোলজার্স যদি ওদের মাথায় এটা চলে আসে কি আমরা ব্রিটিশার্সদের জন্য কেন ফাইট করছি, আর যদি এরা রিভোল্ট করে দেয় তাহলে ব্রিটিশার্সরা নিজের পা রাখতে পারবে না, ওদেরকে ভারত ছেড়ে যেতেই হবে, অ্যান্ড দে হ্যাভ টু গিভ দ্য ফ্রিডম হুইচ দে হ্যাভ টেকেন, আমাদের কন্ট্রোল করছে সিন্স 200 years। এটাই ওনার চিন্তা ভাবনা ছিল। তো সেই চিন্তা ভাবনাতে থেকে ওনার মাইন্ডে এটাই চলছিল কি যদি কোনোভাবে আমাদের যে ইন্ডিয়ান সোলজার্সরা যারা ব্রিটিশার্সদের জন্য ফাইটিং করছে ওদের যদি ভিতরে একটা ফিলিংস ক্রিয়েট করা যায় যে আমরা ইন্ডিয়ানস হয়ে ইন্ডিয়ানের জন্য কেন লড়ছি না, সেই ফিলিংস যদি ক্রিয়েট করা যায় তাহলে অনেক কিছু কন্ট্রোল করা যাবে। সেই থট প্রসেসে আসার পরেই যেটা হলো যখন সিঙ্গাপুর থেকে সেই টিমটা আসে 40,000 সোলজার্স যখন ঢোকে তখন ব্রিটিশ ইন্ডিয়া খুব স্ট্রংলি ওদেরকে পুরো ক্রাশিং করে দেয়, কমপ্লিটলি ক্রাশ করে দেয়, শেষ করার পরে ওদের যে তিনটে ক্যাপ্টেন্স ছিলেন, তো ক্যাপ্টেন্সদেরকে অ্যারেস্ট করা হয়। ক্যাপ্টেন্সদেরকে অ্যারেস্ট করার পরে সেখানে ওদের চিন্তাভাবনা এটাই ছিল যে এদেরকে অ্যারেস্ট করে আমরা রেখে দেব। আর মোটামুটি ওদের যে একটা রেভলিউশন যেটা আরম্ভ করেছিল অ্যাজ এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলি আমরা, বা আমরা আজাদ হিন্দ ফৌজের কথা বলি, তো সেটাকে টোটালি ক্রাশ করে দেওয়া হলো। যখন ওটা ক্রাশ করে দেওয়া হলো কমপ্লিটলি, তারপরে ব্রিটিশার্সদের মনে হলো যে আমরা তো আমাদের একটা এক্সাম্পল সেট করতে হবে যেখানে আমাদেরকে দেখাতে হবে যে ইন্ডিয়ানসরা যদি কখনো চেষ্টা করে নিজের মাথা তোলার তাহলে ওদেরকে এভাবে আমরা ডিস্ট্রয় করব যে অন্য কোনো ইন্ডিয়ানস এটা চাইবে না করতে কখনো। কিন্তু এটাই হয়তো ওদের একটা বড় মিস্টেক হতে পারে। আর সেই টাইমে আমরা জানি আমেরিকা আলটিমেটলি জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে অ্যাটম বম ফেলে দিল, আর তারপরে জাপান সারেন্ডার করলো। যখন জাপান সারেন্ডার করলো, কাইন্ড অফ World War II এন্ড হলো, তখনই আমরা একটা নিউজ পেলাম যে সুভাষচন্দ্র বোস নাকি মারা গেছেন, সেরকম আমরা নিউজ পেলাম। তারপরে যেটা হলো এদের যখন অ্যারেস্ট করা হলো, তো ব্রিটিশার্সদের একটা যেটা সবার থেকে বড় ভুল ওদের সারা জীবনের এটাই ছিল যে ওরা যে তিনটে ক্যাপ্টেনকে যাদেরকে অ্যারেস্ট করেছিল ওরা প্ল্যান করলো যে পাবলিকলি এদেরকে এক্সিকিউট করা হবে, এদেরকে ফাঁসিতে লটকানো হবে। এইটা ওদের সবার থেকে বড় ভুল ছিল। কেন কি এতদিন অবধি মানুষজন জানতো না যে এই যে সিঙ্গাপুর থেকে যে ফোর্স এসে যে অ্যাটাক করেছিল ওরাও ইন্ডিয়ানসই আছে বা ওদেরকে এভাবে মোটিভেট করা হয়েছে, এই জিনিসটা লোকাল পিপল বা ফোর্সের ভিতরে এতটা ছিল না, ব্রাদারহুডের ফিলিংস ছিল না। কিন্তু যখন ওই তিনটে লোককে এক্সিকিউট করা হলো রেড ফোর্ট থেকে, সেই ইভেন্টটা হয়তো ব্রিটিশ ইন্ডিয়ার জন্য সবার থেকে ডেট্রিমেন্টাল ইভেন্ট ছিল। কেন কি সেই ইভেন্টের পরেই যেটা হলো কি কমন পিপলের ভিতরে একটা আক্রোশ, একটা রোষ আসলো যে কেন এরকমভাবে হবে। আর তখন সবাই বুঝতে পারলো যে সুভাষচন্দ্র বোসই এরকম করে ফোর্স অর্গানাইজ করেছিলেন যারা অলরেডি ইন্ডিয়ানস, ওরা ওখানে প্রিজনার্স ছিল, ওরা এসেই আমাদেরকে এখানে স্বাধীন করতে চাইছিল। সেখানে আমাদের আর্মির ভিতরে একটা সেন্টিমেন্ট জাগলো, আর সেখানে একটা আমরা দেখতে পেরেছিলাম যে নেভাল ফোর্সেস ছিল, তারাও একটা এরকম জায়গাতে ওদের মাথায় আসলো যে এরা ব্রিটিশার্সরা আমাদের কন্ট্রোল করছে, কিন্তু এই কন্ট্রোল আর আমরা করতে দেব না। সেখানে আমরা দেখেছিলাম কি 1946-এ ইন্ডিয়ান আমাদের যে নেভি আছে তারা একটু ক্ষোভ প্রকাশ করেছিল। এই সব দেখার পরে যে প্রাইম মিনিস্টার ছিলেন অ্যাটলি ছিলেন, উনি একটা জায়গায় বুঝতে পেরেছিলেন কি আমরা আর বেশি দিন ভারতকে কন্ট্রোল করতে পারবো না। তারপরে আমরা যেটা দেখতে জানি, আমরা ইতিহাসে পড়েছি আমরা
যে আমাদের ক্রিপস মিশন, আমাদের তো ক্যাবিনেট মিশন এসেছিল 1946-এ ভারতে এসেছিল, আর সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো অন 20th of February 1947 যে ভারতকে আমরা জুন 48-এ আমরা মোটামুটি আমরা ফ্রিডম আমাদেরকে দিতেই হবে, আর কোনো চয়েস ছিল না ওদের কাছে। কেন কি ওরা পরিষ্কার বুঝতে পেরেছিল কি এই যে ব্রাদারহুড ফিলিংসগুলো যেটা আমাদের সোলজার্স যারা ছিল, যারা ব্রিটিশার্স হয়ে লড়ছিল এতদিন, ওরা বুঝতে পেরেছিল কি আমাদের মাদারল্যান্ডকে ক্যাপচার করে আছে থ্রু আমরাই সেখানে সাহায্য করছি। ওরা যখন রিভোল্ট করলো তখন ব্রিটিশার্সরা একদম ক্লিয়ার হয়ে গেল যে আমাদের তো মাত্র অফিসার্স 40,000 আছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে যারা 25 lakhs যারা সোলজার্স তারা তো ইন্ডিয়ান্স। ওরা যখন বুঝে গেছে তখন এটাকে আর আটকানো যাবে না। তারপরেই যখন অনেক জায়গায় এরকম হয়েছে যে ব্রিটিশার্স অফিসার্সরা আছে তারাও মার খেয়েছে অনেক জায়গা, তখন যেটা ওরা প্ল্যান করেছিল কি জুন 1948-এ আমরা ইন্ডিপেন্ডেন্স করব, কিন্তু কন্ডিশনস এত বাজে হয়ে গেছিল কি ওদেরকে আগস্ট 1947-এ মোটামুটি 9 মাস 10 মাস আগেই ফ্রিডম দিতে হলো, আর ভারত ছেড়ে ওদেরকে এখান থেকে বেরোতে হলো। তাই যদি আমরা ওভারঅল যদি আমরা অ্যানালিসিস করি তখন আমরা অ্যানালিসিসে পাই যে ইন্ডিপেন্ডেন্সে প্রচুর লোকজন আমাদের ভগৎ সিং থেকে শুরু করে যত লোকের নাম নেওয়া যাবে কমই হবে, সবার একটা কন্ট্রিবিউশন আছে। কিন্তু এই সমস্ত কন্ট্রিবিউশনের মধ্যে যদি আমরা দেখি সুভাষচন্দ্র বোসকে যদি দেখি, ওনার জায়গাটা একটা স্পেসিফিক জায়গা আছে, উনি সবার থেকে ভিড় থেকে আলাদা দাঁড়িয়ে আছেন। ওনার কন্ট্রিবিউশন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল যে ফ্রিডম স্ট্রাগল ছিল সেখানে সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। তাই সকলকে এটাই রিকোয়েস্ট যে আমরা ওনাকে নিয়ে যে বইগুলো লেখা আছে, ওনার ইভেন অটোবায়োগ্রাফি আছে, ওনার উপরে অনেকজন ভালো ভালো বই লিখেছে, তো সেই বইগুলো আমাদের পড়ার দরকার আছে। সুভাষচন্দ্র বোসকে সবার জানার দরকার আছে, ওনাকে জেনে ওনার বিষয়, ওনার যে আইডিয়ালস ছিল, ওনার যে থট প্রসেস ছিল, সেই জিনিসগুলোকে যদি আমরা আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, আর যদি আমরা আমাদের সোসাইটিতে আমাদের সমাজে যদি ওইগুলোকে নিয়ে কাজকর্ম করি, সেটাই সবার থেকে বড় ট্রাইবিউট হবে ওনার জন্য। তাই সকলকে রিকোয়েস্ট করব যে আমাদের যারা মহান পুরুষ যারা এত ভালো কাজ করে গেছেন, ওনাদের যে যখন অ্যানিভার্সারি হয় বা কোনো একটা প্রোগ্রাম হয় আমরা একটা দিন সেলিব্রেট করি, তারপর আমরা সবাই ভুলে যাই। কিন্তু ওনাকে সকলভাবে যদি পূর্ণভাবে যদি আমরা জানতে চাই তাহলে ওনাকে নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, কিছু ভালো ভালো বই আছে, বই পড়তে হবে আমাদেরকে। আমরা অনেক সময় কী করি, শর্টকাট মেথডসগুলো ইউজ করি, ইউটিউবে কিছু দেখে নিলাম, কিছু শুনে নিলাম, এগুলো না করে আমাদেরকে হার্ড কোর রিডার হতে হবে। সকলকে বেস্ট উইশেস জানিয়ে আমরা এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।